এদিকে বিচার শুরুর ২৫ দিনের মাথায় আলোচিত আসিয়া মামলার বিচার কার্যক্রম শেষ হলো। হত্যা মামলায় তদন্ত শেষে ৩৭ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। ঘটনার ২ মাস ১১ দিনের মাথায় এই মামলার রায় হলো। ধর্ষণ হত্যা মামলার দ্রুত রায় ঘোষণাকে নজির বলছে আইনজীবীরা। গত ১ মার্চ মাগুরা পৌর এলাকায় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায় শিশু আসিয়া। ৬ মার্চ নির্মম নির্যাতনের শিকার হয় শিশুটি। অচেতন অবস্থায় মাগুরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় ওই দিন রাতেই ঢাকা মেডিকেল কলেজে আনা হয় তাকে। সন্দেহভাজন আসামি হিসেবে ৬ মার্চ শিশুটির বোনের শ্বশুর, শাশুড়ি, স্বামী ও ভাসুরকে আটক করে পুলিশ। গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ার পর ৭ই মার্চ দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়। মাগুরা সদর থানা ঘেরাও করেন বিক্ষোভকারীরা। শিশুটির পরিস্থিতি বিপন্ন হয়ে পড়লে ৮ই মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ওই দিন ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন আসিয়ার মা। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ৯ মার্চ মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটক আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরিস্থিতি বিবেচনায় ওই দিন গভীর রাতে রিমান্ড শুনানি হয়। ১৩ই মার্চ সকালবেলা ২ দফায় শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। বেলা ১টায় তাকে মৃত ঘোষণা করা হয়। সেদিনই অশ্রুসিক্ত নয়নে আর বুকফাটা হাহাকারে দাফন করা হয় আসিয়াকে। ১৩ই মার্চ সন্ধ্যায় শিশুটির বোনের শ্বশুর বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। ১৫ই মার্চ শিশুটির বোনের শ্বশুর মূল আসামি হিটু শেখ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ১৩ই এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০শে এপ্রিল অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। ২৩শে এপ্রিল আদালতে এই মামলার বিচার শুরু হয়। ২৭শে এপ্রিল সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম ৪ দিনে ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। ৭ই মে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। শুনানিতে ৮ দিনে মোট ২৯ জনের সাক্ষী উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। ১২ ও ১৩ই মে যুক্তিতর্ক উপস্থাপনের পর ১৭ই মে রায়ের দিন ঠিক করা হয়। ঘটনার মাত্র ২ মাস ১১ দিনের মাথায় চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা হলো। ডিবিসি নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে মাগুরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের পর্দায়। জনাব শাহেদ হাসান, একটু প্রশ্ন রাখতে চাই আসলে যে এই যে পুরো মামলাটা এত দ্রুত এর নিষ্পত্তি হয়েছে বা রায় ঘোষণা হয়েছে, এটা নিঃসন্দেহে একটি নজির, কিন্তু আসলে হিটু শেখ যে আসলে প্রধান আসামি, তার ফাঁসির রায় দিলেন, আর বাকি তার 2 ছেলে এবং স্ত্রী, তাদেরকে যে আসলে খালাস দেয়া হলো, এটা আসলে কোন হিসাবে দেয়া হলো? একটু জানার জায়গা ছিল যে যেহেতু ঘটনার সময় কিন্তু তারা সবাই সহযোগী হিসেবে কাজ করেছে, আসলে কোন বিষয়গুলো বিবেচনায় রাখা হয়েছিল? একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ধন্যবাদ আপনাকে। যেভাবে বলছিলাম, আপনারা জানেন যে মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার যে আসামি হিটু শেখ, আসলে এইটা দ্রুত শেষ হওয়ার কারণ হলো একটা বিচার কাজ সম্পন্ন করতে যেগুলো রাষ্ট্রের যেগুলো প্রতিষ্ঠান আছে, সমস্ত প্রতিষ্ঠানগুলি কিন্তু আন্তরিকতার সাথে চেষ্টা করেছেন। আপনার সংবাদ মাধ্যমে যে প্রচারগুলো হয়েছে বলেন, বিচারক যিনি আছেন তাকে সহজে অ্যাসিস্ট করার জন্য রাষ্ট্রপক্ষ আছেন। সরকার থেকে এই মামলাটা অতি দ্রুততার সাথে শেষ করার জন্য আপনারা জানেন অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা একজন আইনজীবী নিয়োগ দিয়েছেন, আমাদের একজন প্রতিষ্ঠা আইনজীবী জনাব এহসানুল হক সমাজি স্যার। তারপরে এখানে আমাদের যারা আইনজীবী আছেন, এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত হয়ে আমরা ঘোষণা করেছিলাম যে এই আসামির পক্ষে মাগুরা আইনজীবী সমিতির কোনো আইনজীবী ব্যক্তিগতভাবে আইন সহায়তা দিতে পারবে না। যে কারণে এই মামলাটা অধিকতর গুরুত্বের কারণে এবং অতি দ্রুততার শেষ করার জন্য আমরা সমস্ত ল আইনজীবী বলেন, সমাজকর্মী বলেন, রাজনৈতিক বলেন, সাধারণ কোমলমতি শিশুরা বলেন, সবাই আমরা বদ্ধপরিকর ছিলাম, অঙ্গীকারবদ্ধ ছিলাম যে দ্রুততম সময়ের মধ্যে আমরা এই বিচার কাজ দেখতে চাই। কারণ আমরা যে একটা 8 বছরের শিশু আসিয়াকে যেভাবে নির্মমভাবে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে, এর বিচার বাংলার মাটিতে মাগুরা যদিও কলঙ্কিত হয়েছিল, আমরা আজকে রায়ের মাধ্যমে আমি মনে করি বিন্দুমাত্র হলেও সে কলঙ্কমুক্ত হয়েছে। আপনি একটি মামলার মূল যে বিচারের মূল সূত্র যে তদন্ত প্রতিবেদন,
এই মামলার ঘটনা 6 মার্চের পরে যে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন আসছে এবং আমরা আন্দোলনকারীদের সাথে বলছি একটাই, যে মামলা তদন্ত প্রতিবেদন আসার সাথে সাথে আমরা আইনজীবীরা এবং যারা এখানে যারা মানে সাক্ষী আছেন হাজির করেন, রাষ্ট্রপক্ষ যারা আছে, এবং আপনি আপনার জানার ছিল দরকার যে ইতিমধ্যে এই বিষয়টা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে সহ 5 জনকে একটা আলাদা প্যানেল তৈরি করেছেন যে পুঙ্খানুপুঙ্খ তদারকি করার জন্য এবং এই মামলার খোঁজ খবর রাখার জন্য। আমরা রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করার জন্য আমরা যেদিন মামলা চার্জশিট হয়েছে, চার্জশিট হওয়ার সাথে সাথে আমরা বলছিলাম যে সর্বোচ্চ 15 কার্য দিবসের মধ্যে এই মামলার বিচার কাজ শেষ হবে এবং আমরা আল্লাহর কাছে জনাব শাহেদ হাসান, আপনি আমাকে নিশ্চয় শুনতে পাচ্ছেন। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু তার সহযোগী যেই বাকি তার 2 ছেলে এবং স্ত্রী সেই সময় আসলে তাকে সহযোগিতা করেছেন এবং তারা চাইলেই শিশুটিকে উদ্ধার করতে পারতেন, দ্রুত চিকিৎসার করতে পারতেন, হিটু শেখকে তারা প্রতিহত করতে পারতেন, সেই কোনো কাজই তারা করেনি। সেই জায়গা থেকে আসলে তারা খালাস পেল কি করে, বা কোন বিষয়গুলো তাদেরকে বিবেচনা করে আসলে খালাসটা দেয়া হলো? ধন্যবাদ আপনাকে। যেখানে প্রিন্সিপাল অ্যাকুস্ট এখানে 164 স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন, সেই 164 সেখানে সে হিটু শেখ বলছে এই ঘটনাতে কেউ জড়িত না, আমি এই ঘটনা ঘটিয়েছি। পাশাপাশি পুলিশ অধিকতর তদন্তের জন্য যেটুকু পেয়েছে 201 ধারায় হিটু শেখের স্ত্রী জাহেদাকে অভিযুক্ত করেছেন এবং শিশু আইনে আতুল এবং সজীবকে 506 পার্ট 2 তে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। এখানে 506 পার্ট 2 হচ্ছে হুমকি প্রদান করা, হত্যার উদ্দেশ্য তাকে ভয়ভীতি দেখানো, যেটা রাষ্ট্রপক্ষ আমরা যে সাক্ষীগুলো আনিত সাক্ষী 29 জন সাক্ষী দিয়েছি তার বিষয়ে প্রমাণ করতে আমরা সক্ষম হইনি যে না, যেহেতু একটি মামলা 164 হয়েছে সে তার সমস্ত দায় স্বীকার করেছে এবং পাশাপাশি একটি পরিবার যারা 2 শিশু নাবালক 2 জন আর তার পরিবার মহিলা, এবং সেখানে যেহেতু সমস্ত কিছু ডিসক্লোজ হয়ে গেছে, আলামত 201 ধারা যে জাহেদাকে অভিযুক্ত করা হয়েছে এখানে কোনো আলামত তো মানে করা হয়নি, গোপন করা হয়নি, কারণ সঙ্গে সঙ্গে ভিকটিমরা হাসপাতালে নেওয়া হয়েছে, হাসপাতালে ফরিদপুর ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল সিএমএইচ, এইগুলো পুঙ্খানুপুঙ্খ সাক্ষী জবানবন্দি জেরা এবং বিচারক সার্বিক বিবেচনায় যেটা করেছেন আমরা মনে করি যথার্থ হয়েছেন। তারপরেও আমরা আজকেও বলছি জনাব শাহেদ হাসান, আমি আপনাকে আরো একটি প্রশ্ন করতে চাইছি যে আসলে আপনার জায়গা থেকে, যেহেতু আপনি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাগুরা জেলা আইনজীবী সমিতির, সেই জায়গা থেকে আসলে আপনি কি মনে করছেন যে এই রায়টা কি আসলে যথার্থ হয়েছে কিনা? কারণ আসিয়ার পরিবার কিন্তু এটাতে চরম অসন্তুষ্ট প্রকাশ করেছে, সেই সাথে তার 2 ছেলে এবং স্ত্রী যেহেতু এখনো পুরো খালাস, সেই জায়গা থেকে পরিবার কিন্তু পরবর্তীতে আবারও কোনো ধরনের ক্ষতির সম্মুখীন বা হুমকির সম্মুখীন হতে পারে। যেটা একজন আইনজীবী হিসেবে আমি এই মামলার আমি সহ আমাদের প্যানেলের প্রত্যেকটা সাক্ষী যারা আমরা উপস্থিত ছিলাম, সেখানে যে অবজারভেশন বিচারক রাখছেন যে একটি মামলার 4 জন, একটি পরিবারের 4 জন, একজন স্বামী মানে বিচারক একজন স্বামীকে কখন তার স্ত্রী অন্য মেয়ের কাছেই করবে এটা কেউ মেনে নেবে না, অবজারভেশন যারা দিচ্ছেন। আর 2 জন ছেলে তারা তখন বাড়িতে ছিল না, তারা কাজ করতে গেছিল বাইরে, এই অবজারভেশনেতে সাক্ষী জেরাতেও সেরকম আসছে। এই অবজারভেশনের ভিতরে হয়তো যেটা করছে আমরা মনে করি আইনজীবী হিসেবে এটা তার পরিবার তো হয়তো বুঝবে না যে সাক্ষী কে বললো, কোন সাক্ষী জেরাতে এটা ডিক্লাইন করলো কি করলো না, এটা তো পরিবাররা তারা বুঝবে না। আমরা সাক্ষী রায়ের মূল কপি পাওয়ার পরে পরিবারের সাথে বসবো, পিপি সহ পরিবারের সাথে বসে যদি অসঙ্গতি থাকে, আমি আবারও বলছি যদি অসঙ্গতি থাকে আমরা উচ্চ আদালতে তাদের সাথে একমতে আপিল করব। যদি অসঙ্গতি না পাই তাহলে আমরা তাৎক্ষণিকভাবে যতটুকু আইনজীবী হিসেবে, সমাজকর্মী হিসেবে, আমরা যারা সাংবাদিক কর্মী ছিল যারা দেখছি, একটা সেন্টিমেন্ট ছিল যে সবাই সাজা হবে, কিন্তু আইনের ব্যত্যয় ঘটিয়েতে একটা লোককে অন্যায় নিয়ে আমরা যেন ন্যায় বিচার নিশ্চিত করতে চাই, সাজা যে অপরাধ করেছে অপরাধী সাজা পাক, কিন্তু নিরাপদ ব্যক্তিও যে সাজা পাক এটা তো আমরা চাবো না কখনো। নিশ্চয়ই জনাব শাহেদ হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য।